হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি দাবি, প্রাথমিক শান্তি চুক্তির নবায়নের সম্ভাবনা ক্ষীণ। কলম্বিয়ায় ভূমিকম্পে ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের আশা, বড় পরীক্ষায় নতুন সরকার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট, সময় দিবেন পরিবারকে। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো দুদেশের মাঝে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। গত জুনে হওয়া শান্তি চুক্তি বাস্তবায়নের আলোচনা কার্যত মুখ থুবড়ে পড়েছে, যা নবায়নের সম্ভাবনা ক্ষীণ। এর মধ্যেই হরমুজ প্রণালী খোলা বন্ধ নিয়ে পাল্টাপাল্টি দাবি করছে ওয়াশিংটন ও তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের আলোচনায় নেই কোনো অগ্রগতি। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই কথার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমান তালে। সবশেষে ট্রুথ সোশ্যালে ইরানকে মধ্যপ্রাচ্যের সাবেক গুন্ডা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। একই সাথে তিনি দাবি করেন, হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে। তবে ইরানের উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এই দাবি উড়িয়ে দিয়েছে। তারা বলছে, হরমুজ এখনও অবরুদ্ধ। ইরানের শর্ত না মানা পর্যন্ত এটি খোলা হবে না। অন্যদিকে চুক্তির শর্তের জন্য উল্টো ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, তেহরান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী পুনরায় চালু করেনি। গেল জুনে সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। 60 দিনের এই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার কথা ছিল। বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু চুক্তিটি খুব দ্রুতই ভেস্তে যায়। 7 জুলাই ট্রাম্প চুক্তিটি শেষ বলে ঘোষণা দেন। ঠিক এক সপ্তাহ পর এটি স্থগিত করে তেহরানও। সম্প্রতি তুরস্কের আনাদলু এজেন্সি চুক্তির মেয়াদ বাড়ানোর একটি খবর প্রকাশ করে। সেখানে পাকিস্তানি সূত্রের বরাত দেওয়া হয়েছিল। তবে মেয়াদ বাড়ানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে ইরান। তাদের মতে যুক্তরাষ্ট্র 48 ঘন্টার মধ্যেই চুক্তি লঙ্ঘন করায় মেয়াদ বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায়। এরপর থেকে শুরু হওয়া এই সংঘাতে প্রাণ গেছে হাজারো মানুষের। হতাহতদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। জবাবে ইরানও বিভিন্ন দেশে মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ওমান, জর্ডান, কুয়েত, ইসরায়েল, আমিরাত ও সৌদি আরব। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসরায়েলের অব্যাহত হামলায় বিদ্যমান সমঝোতা লঙ্ঘনের অভিযোগ করেছে লেবানিজ সেনাবাহিনী। তারা বলছে, তেল আবিব আন্তর্জাতিক আইন অমান্য করছে। সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের জাওতার আল শারকিয়া শহরের পৌর ভবন, স্কুল, হাসপাতালে হামলা চালিয়েছে। এসব হামলার ফলে স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরতে পারছে না। গেল 26 জুন ওয়াশিংটন ডিসিতে লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী দক্ষিণ লেবাননের কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করার কথা, পাশাপাশি স্থানীয় নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা লেবাননের সেনাবাহিনীর। তবে সমঝোতা হওয়ার পরও লেবাননের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। জাপানের দাবি করা ইতুরুপ দ্বীপ সফর করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে টোকিও। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, কুরিল দ্বীপপুঞ্জে একটি পুতিনের প্রথম সরাসরি সফর। নৌ মহড়া পর্যবেক্ষণের পর ইতুরুপের ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ও জাপানের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। এর প্রধান কারণ কুরিল দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ। জাপান এসব দ্বীপকে উত্তরাঞ্চলীয় ভূখণ্ড বলে দাবি করে আসছে। তাই পুতিনের সফরের পর জোরালো প্রতিবাদ জানিয়েছে জাপান। করোনার পর বিশ্বের বুকে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মরণঘাতী ইবোলা। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভাইরাসটির প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলছে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা মহামারী।
দুর্গম যোগাযোগ ব্যবস্থা আর সশস্ত্র সংঘাতের কারণে সেখানে ঠিকমতো পৌঁছতে পারছে না স্বাস্থ্যকর্মীরা। এমন অবস্থায় চরম স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কায় দিন গুনছে কঙ্গোবাসী। আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইবোলার প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারীতে রূপ নিতে পারে এই ভাইরাস। সম্প্রতি এক বক্তব্যে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসিস জানান, বর্তমান গতি অব্যাহত থাকলে এটি 2014 থেকে 16 সালের ইবোলা মহামারী পরিস্থিতিকেও ছাড়িয়ে যাবে। পশ্চিম আফ্রিকার এক দশক আগের সেই মহামারীতে অন্তত 11,000 মৃত্যু দেখেছিল কঙ্গো। চলতি বছরের মে মাসে কঙ্গোতে আনুষ্ঠানিকভাবে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। তবে ফেব্রুয়ারি থেকেই সেখানে ভাইরাসটি ছড়াতে শুরু করেছিল। শুরুতে একে ম্যালেরিয়া বা টাইফয়েড বলে ভুল করা হয়। এখন পর্যন্ত এতে আক্রান্তের সংখ্যা প্রায় 4,500। এর মধ্যে মারা গেছেন 2,000-এর বেশি মানুষ। এটি রেকর্ডকৃত সবচেয়ে দ্রুত গতিতে ছড়ানো ইবোলার প্রাদুর্ভাব। এবারের ধ্বংসযজ্ঞ এত বেশি হওয়ার কারণ ইবোলার বিরল বুন্দিবুগীয় ধরন। এর আগে 2007 এবং 12 সালে এই ধরনে আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। ধরনটির জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনো টিকা বা ওষুধ নেই। কঙ্গোর পূর্বাঞ্চলে এই রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। দুর্গম এলাকা এবং চলমান সংঘাতের কারণে বাধাগ্রস্ত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। দুর্বল অবকাঠামো ও অপর্যাপ্ত হাসপাতালের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। এর মধ্যে বেতন না পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট এবং নানা গুজবের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসব বিভিন্ন কারণে মাত্র 30% রোগীর কাছেই পৌঁছাচ্ছে স্বাস্থ্যসেবা। আগামী 3 মাসের মধ্যে সংক্রমণের হার কমানোর আশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তবে প্রাদুর্ভাব পুরোপুরি শেষ হতে অন্তত 9 থেকে 12 মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানায় সংস্থাটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ফের বিমান দুর্ঘটনার সাক্ষী যুক্তরাষ্ট্র। এবারে টেক্সাসের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 2 মার্কিন সেনার। স্থানীয় সময় বুধবার দুপুরে সালাডো অঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। বেল কাউন্টি শেরিফের কার্যালয় বলছে, সেনাবাহিনীর AA-64 অ্যাপাচি হেলিকপ্টারটি ফোর্থ হুডে মোতায়েন ছিল। সেখানে একটি মাঠে দুর্ঘটনার কবলে পড়লে আগুন লেগে যায়। এতে বিস্তীর্ণ এলাকা পুড়ে গেলেও কোনো স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় টেক্সাসের গভর্নর। মাঠে নামে উদ্ধারকর্মী দল, নিরাপদে সরিয়ে নেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের। আকাশে সূর্য আর চাঁদের এক অদ্ভুত লুকোচুরির খেলা দেখল বিশ্ববাসী। বিরল এই মহাজাগতিক দৃশ্যে মুগ্ধ নানিনোয়ার তীরের বাসিন্দারা। ইউরোপের কয়েক দেশে দিনের বেলায় সূর্যগ্রহণ যেন দিনের বেলায় ডেকে আনে রাতের আধার। কোথাও আংশিক, আবার কোথাও দেখা মিলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের। দিনে দুপুরে হঠাৎ নেমে এলো রাতের অন্ধকার। প্রায় 3 দশক পর এমন জাদুকরী দৃশ্যের সাক্ষী ইউরোপবাসী। স্পেনের আকাশে তখন সন্ধ্যা 7:30। হঠাৎ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলল চাঁদ। চারদিকে নেমে এলো এক অদ্ভুত অন্ধকার। প্রায় 2 মিনিটের মতো স্থায়ী হয় বিরল এই মুহূর্ত। চাঁদের আড়াল থেকে উঁকি দেয় সূর্যের লাল আভা। উজ্জ্বল গোলাপি গ্যাসীয় বলয় দেখতে পান দর্শনার্থীরা। খানিক বাদে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডেও দেখা মিলল এই পূর্ণগ্রাস গ্রহণের। সেখানে মহাকাশের এমন বিরল রূপ দেখে আনন্দে উল্লাস করে ওঠেন দর্শনার্থীরা। এর আগে রাশিয়ার সাইবেরিয়া থেকে শুরু হয় এই গ্রহণ। এরপর আর্কটিক মহাসাগর হয়ে পৌঁছায় যুক্তরাজ্যে। সেখানে ঢাকা পড়ে সূর্যের 90%। মেঘমুক্ত আকাশ থাকায় ইংল্যান্ড ও ওয়েলসের মানুষ সবচেয়ে স্পষ্ট দৃশ্য উপভোগ করেন। 1999 সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় গ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এলে এমন গ্রহণ তৈরি হয়। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চাঁদের চেয়ে 400 গুণ বেশি। আবার সূর্যের আকারও চাঁদের চেয়ে 400 গুণ বড়। তাই আকাশ থেকে দুটিকে একই আকারের মনে হয়। পৃথিবীর কোথাও না কোথাও প্রতি 18 মাসে এমন গ্রহণ হয়। তবে একটি নির্দিষ্ট স্থানে পূর্ণগ্রাস গ্রহণ দেখতে অপেক্ষা করতে হয় প্রায় 400 বছর। আগামী 2 বছরে বিশ্বে আরও 3টি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। একে সূর্যগ্রহণের সোনালী যুগ বলা যায়। তবে যুক্তরাজ্যবাসী 2081 সালের আগে এমন বড় গ্রহণের দেখা পাবেন না। আর 2090 সালে দেশটিতে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।
আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। মালয়েশিয়ায় 2 দিনের অভিযানে 3,307 বিদেশের কাগজপত্র যাচাই করে 1,043 জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারের মধ্যে 460 জনই বাংলাদেশি। তাদের মধ্যে 369 জন পুরুষ ও 91 জন নারী। এ বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন ওয়াহিদ সোহান। সোহান, মালয়েশিয়ার সরকার প্রায়শই এই ধরনের অভিযান চালায়। এই ধরনের অভিযানে আসলে কারা আটক হচ্ছে, আর যারা আটক হচ্ছে তাদেরকে কি বাংলাদেশ থেকে কোনো ধরনের আইনি সহায়তা দেওয়ার সুযোগ আছে কিনা আমাদের জানাবেন। এই প্রশ্নে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়ায় প্রতিনিয়তই বিদেশি নাগরিকদের, অবৈধ বিদেশি নাগরিকদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। সেই তারই ধারাবাহিকতায় বিগত 2 দিন থেকে মালয়েশিয়ার অভিবাসন ইমিগ্রেশনের গোয়েন্দা সংস্থার এবং মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হয়েছে প্রায় 2,000-এর বেশি অবৈধ অভিবাসী। তার মধ্যে বাংলাদেশের সংখ্যা রয়েছে প্রায় 500-র বেশি বাংলাদেশি রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে রাখি, সেটি আমাদের প্রায় 91 জন নারী এবং শিশু এখানে আটক হয়েছে। তবে এখানে যে বিষয়টি মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি হলো যত অবৈধ অভিবাসী আটক হয়েছে তার মধ্যে যারা রয়েছেন ম্যাক্সিমামই তাদের কিন্তু ভিসা নেই। এই ভিসা না থাকার কারণে কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে তারা ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে যাচাই বাছাই করে দেখা গেছে যে তাদের কাছে অনেক সময় তারা ভিজিট ভিসা এসেছেন, কিন্তু সেই ভিজিট ভিসায় তাদের এই ভিজিট ভিসার অপব্যবহার এবং যে জায়গাগুলোতে তারা থাকছেন সেই জায়গাগুলোতে আসলে সঠিক মালয়েশিয়ায় থাকার মতো তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণেই কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। অপরদিকে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালকের পক্ষ থেকে যে বিষয়টি বলা হয়েছে সেটি হলো যে আসলে এখানে প্রায় গত কয়েকদিনে মালয়েশিয়া ইমিগ্রেশন মহাপরিচালক যে বিষয়টি জানিয়েছেন সেটি হলো যে এখানে প্রায় 1,034 জন বিদেশি নাগরিককে তারা ইতিমধ্যে ডেপো তাহনানে পাঠিয়েছে। তার মধ্যে বাংলাদেশের সংখ্যাই অনেক বেশি। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন যে মালয়েশিয়ায় যে সমস্ত অবৈধ অভিবাসীদের আইনি সহায়তা দেওয়ার বিষয়টি বলছেন, আসলে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে যদি তারা এখানে সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু এদেরকে আইনি সহায়তা দিয়ে যাদের বৈধ ভিসা রয়েছে, ভিসা থাকার পরেও আটক হয়েছে, তাদেরকে এখানে উন্মুক্ত করার সুযোগ রয়েছে। আর যাদের ভিসা নেই তাদেরকে এখানে সাজার মধ্যে না থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতো সুযোগ রয়েছে। তবে বেশ কয়েকদিন আগে বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তারা ইতিমধ্যে ল ফার্মের সাথে আলোচনা করছেন যে কিভাবে আসলে আমাদের এখানে যে সমস্ত বাংলাদেশিরা কোনো প্রকার জটিলতার মধ্যে পড়েন তাদেরকে আইনি সহায়তা দেওয়া যায়। তবে আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হলো যে আসলে মালয়েশিয়াতে ইতিমধ্যে বেশ মানব পাচার বেড়ে গেছে। বাংলাদেশ থেকে এয়ারপোর্টের মধ্য দিয়ে ভিজিট ভিসা লোক আসছে, কিন্তু তারা বৈধ ভিজিট ভিসা নয়, তারা এখানে এসে থেকে যাচ্ছে। যার কারণে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বা গোয়েন্দা সংস্থার তৎপরতাটি বিশেষ করে বাংলাদেশিদের প্রতি একটু বাড়িয়ে দিয়েছেন তারা। আরেকটি বিষয় আপনাকে বলে রাখতে চাই, সেটি হলো যে আসলে মালয়েশিয়া কিন্তু অবৈধ অভিবাসীদের মধ্যে কিন্তু যদি আমরা ধরি প্রায় বেশ সংখ্যক রয়েছে যারা বাংলাদেশ থেকে বিগত কলিং ভিসা এসেছেন। কোম্পানি জটিলতা এবং বিভিন্ন রকম আইনি জটিলতার কারণে তারা তাদের ভিসা নবায়ন করতে পারেন নাই। এই সংখ্যাটিও কিন্তু কম নয়। তবে বাংলাদেশ এবং মালয়েশিয়া দুই দেশের যে আলোচনা। সোহান, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়ান প্রবাসীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে পুরোদস্তুর ব্যবসায়ী ছিলেন ট্রাম্প। রাজনীতির হাতেখড়ির পরও ব্যবসা থেকে সরে আসেননি, বরং ক্ষমতা কাজে লাগিয়ে বাড়িয়েছেন বহুগুণ। এবার তথ্য বিক্রি শুরু করেছেন নিজের প্রতিষ্ঠান ট্রুথ সোশ্যাল ব্যবহার করে। তবে প্রশ্ন উঠছে ক্ষমতা ও ব্যবসার সীমারেখা দিয়ে। তার পোস্ট মিনিটে নাড়িয়ে দিচ্ছে শেয়ার, তেল, মুদ্রা ও বন্ডের বাজার। বলছি একাধারে ব্যবসায়ী ও বিশ্বের শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা, যিনি প্রেসিডেন্ট কাম ব্যবসায়ী থেকে নিজের অবস্থান নিয়ে গিয়েছেন ডিজিটাল জ্যোতিষীর তালিকায়। তবে হাত দেখিয়ে নয়, বরং ট্রুথ সোশ্যালের এপিআই প্রিমিয়াম সেবা বিক্রির লাভের অঙ্ক গুনছেন তিনি। প্রেসিডেন্টের মিডিয়া হাউস ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ আগস্টের প্রথম সপ্তাহে চালু করেছে প্রিমিয়াম ডেটা সেবা ট্রুথ এপিআই। প্রভাবশালী অ্যাকাউন্টের পোস্টে মিলছে রিয়েল টাইম প্রবেশাধিকার, মেশিন রিডেবল ফিড, পুরনো পোস্টের আর্কাইভ আর ট্রেডিং সিস্টেমের সংযুক্তি। 10টি অ্যাকাউন্টের প্যাকেজের জন্য মাসে গুনতে হবে $60 থেকে $1 লাখ। কেউ দিচ্ছেন বছরে $12 লাখ। হাই ফ্রিকোয়েন্সি ট্রেডারদের সামান্য সুবিধাও রূপ নেয় বিশাল মুনাফায়। প্রমাণ মিলেছে হাতে নাতে। এপিআই চালুর কয়েক ঘন্টা পরই ট্রাম্প জানান ইরানের সামরিক অভিযান বাতিল হয়েছে, তাতেই দাম কমে
অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। ট্রাম্প পোস্টের জন্য সরাসরি পারিশ্রমিক পান না, লাভ আসে অন্যভাবে। ট্রাস্টের মাধ্যমে তিনি ট্রাম্প মিডিয়ার ৪১% শেয়ারের মালিক। এপিআই ঘোষণার পর শেয়ার দর বাড়ে ৭.৫%। ট্রাম্পের শেয়ার কাগজে মূল্য বাড়ে প্রায় $৭৭ মিলিয়ন। সাবস্ক্রিপশন বাড়লে আয় বাড়ে, মূল্যায়ন বাড়ে, শেয়ার দর বাড়ে, লাভবান হন ট্রাম্প নিজেই। অর্থের বিনিময়ে সরকারি নীতি থেকে তৈরি হচ্ছে বেসরকারি মুনাফা। প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্টের বক্তব্য কি পণ্য হতে পারে? এর জবাব যেমন নেই, তেমনি ব্যবসায়ী থেকে ডিজিটাল জ্যোতিষী হওয়ার এই দৌড়ে লাভের গুড় যে তিনি খাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই। ইফতেখার আলম, চ্যানেল 24। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতেই চলতি মাসের শেষে পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে 28 বছর বয়সী লেভিট বলেন, গেল 1.5 বছর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন তার জীবনের অন্যতম সম্মানজনক ও স্মরণীয় অভিজ্ঞতা। লেভিট 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরে যোগ দেন। পরে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ট্রাম্প তাকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি নিয়োগ করেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি ছিলেন এই পদে নিয়োগ পাওয়া সবচেয়ে কম বয়সী ব্যক্তি। টাইফুন ডলফিনের প্রভাবে চীনের পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। হেনান, হুবেই ও জিয়াংসু সহ বিভিন্ন প্রদেশে প্লাবিত হয়েছে সড়ক ও জনবসতি। বেজিংয়েও বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। ডুবে আছে সড়ক, থমকে গেছে যান চলাচল। কোথাও হাঁটু সমান পানির মধ্যেই চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। টাইফুন ডলফিনের প্রভাবে টানা বৃষ্টিতে এমন বিপর্যস্ত চীনের পূর্ব, মধ্য উত্তরাঞ্চল। হেনান প্রদেশের জেংঝৌ ও ইউঝোর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি তলিয়ে যাওয়ায় সড়কের পানি নিষ্কাশনে দিনরাত চলছে কাজ। নতুন নতুন এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ বন্যা সতর্কতা। একই চিত্র হুবেইয়ের জিয়াংইয়াংয়েও। জিয়াংসু প্রদেশের কুনশানে পানির উচ্চতা রেকর্ড 4.2 মিটারে উঠেছে। আংশিক ডুবে গেছে 100 বছরের প্রাচীন শহর জিনসি। বেইজিংয়ে বন্যা ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষ। বন্ধ করা হয়েছে পর্যটন কেন্দ্র, স্থগিত হয়েছে বহু বাস রুট, কমেছে ট্রেন ও মেট্রোর গতি। বিশেষজ্ঞদের মতে ডলফিনের দীর্ঘযাত্রায় প্রবল বৃষ্টির অন্যতম কারণ। প্রশান্ত মহাসাগর থেকে 6000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে চীনের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তাই দুর্বল হলেও তা এখনও উষ্ণমণ্ডলীয় জলীয় বাষ্প চীনের অভ্যন্তরে টেনে নিচ্ছে ডলফিন। টাইফুন ডলফিন দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকায় পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প চীনের অভ্যন্তরীণ অঞ্চলে প্রবেশ করেছে। ঘূর্ণিঝড়ের সাথে এল নিনো ও বৈশ্বিক উষ্ণায়ন পরিস্থিতিকে করে তুলেছে আরও জটিল। গবেষকদের মতে বায়ুমণ্ডলে বেশি আর্দ্রতা ধরে রাখার সক্ষমতা বাড়ায় জলবায়ু পরিবর্তন। ঋতু সাহা, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।